বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে যে চিড় ধরেছিল তা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে বলে আমাদের মনে হচ্ছে। কারণ আজ ভারতের বিদেশ সচিব অর্থাৎ আমাদের দেশের বিদেশ সচিব তিনি বাংলাদেশ সফরে গিয়েছেন। বাংলাদেশ সফরে গিয়ে তিনি যে আলোচনা করেছেন তাতে আমাদের মনে হয় যে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করছি। বিদেশ সচিব বলেছেন যে আমরা ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমরা সম্পর্ক আগের মতোই করতে চাই এবং সুসম্পর্ক বজায় রাখতে চাই। বিদেশ সচিবের এই সফর ঘিরে দুই দেশের মধ্যেই একটা প্রত্যাশা, আশা, নিরাশার দ্বন্দ্ব ছিল। বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম এবং তাদের যে ইউটিউব চ্যানেলগুলোর দিকে তাকালে দেখা যাবে তারাও এ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা সমালোচনা করে যাচ্ছে। অনেকে মনে করছেন যে বিদেশ সচিব পর্যায়ের এই আলোচনা না করলেই ভালো হতো, কিন্তু বাংলাদেশের যিনি অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস তিনি এটা চেয়েছেন এবং দুপক্ষের আলোচনা আজকে হয়েছে এবং তার সাংবাদিক সম্মেলন করে আমাদের যিনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি যথারীতি বলেছেন যে আমরা আলোচনা খুব সুন্দর পরিবেশে হয়েছে, কিছু অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে সেটার কথা আমরা বলেছি এবং এখানে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে সে কথা আমরা বলেছি। একই সঙ্গে আমরা এটা চাই 5ই আগস্টের আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটাই সেই সুসম্পর্ক আমরা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। বিদেশ সচিবের এই বক্তব্যের পর আর কিছু বলার থাকে না। বিদেশ সচিব যখন সাংবাদিক সম্মেলন করছেন, যখন মিডিয়ার সামনে তিনি কথা বলছেন, তখন সেখানে বিদেশ সচিব বাংলাদেশের বিদেশ সচিবও উপস্থিত ছিলেন, তিনিও তার পাশে দাঁড়িয়েছিলেন। সুতরাং এ থেকে এটা একটা জিনিস পরিষ্কার যে ভারতবর্ষ একটা সদিচ্ছা নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসেছে। আমরা আশা করব, প্রত্যাশা করব সে আলোচনা ফলপ্রসূ হবে। একটা বিষয় খুব পরিষ্কার মনে রাখতে হবে আমাদের সকলকেই, বন্ধু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। এটা আমার কথা নয়, এটা অটল বিহারী বাজপেয়ী বলে গেছেন। অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার ছাপ যদি মোদী সরকারের উপরে থাকে তাহলে অবশ্যই বন্ধু বদলাতে পারা যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যাবে না। কারণ আমাদের একথা মনে রাখতে হবে, ভারতের এই যে আমাদের দেশের যে চারদিকে যে প্রতিবেশী রয়েছে, শ্রীলঙ্কায় এখন ভারত সরকারের বন্ধুত্ব অনেকটাই কমে যাবে। কারণ সেখানে যিনি রাষ্ট্রপতি হয়েছেন, যিনি যে দল সংসদে ক্ষমতায় গেছেন, তারা সেই দলটি পুরোপুরি চীনাপন্থী বলে পরিচিত। এটা আমাদের মাথায় রাখতে হবে। নেপালে যদিও আমরা বেশিরভাগ সংখ্যায় হিন্দু বাস করে, সেই নেপালের উপর আধিপত্য বিস্তার করেছে চীন, ভুটানের উপরে আধিপত্য বিস্তার করেছে চীন। এবং পাকিস্তান তো আমাদের চিরশত্রু আছে। উল্টো দিকে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখব চীন তো শত্রু রয়েছে। তাহলে চীন পাকিস্তান বাদ দিলে বাকি যারা আমাদের প্রতিবেশী ছিল, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বাংলাদেশ, এই প্রতিবেশীদের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়তে হবে নিজেদের তাগিদেই, কারণ আমাদের প্রয়োজন। যদিও আজকে বিদেশ সচিবের এই বৈঠকের পর এটাই স্পষ্ট হয়ে ধরা দিয়েছে যে নরেন্দ্র মোদী সরকার চাইছেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে, এটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতদিন ধরে যে চিৎকার করছিলেন, যে উল্লাস দেখাচ্ছিলেন, যে বয়কটের ডাক দিয়েছিলেন, আমি বলবো না যে বাংলাদেশের মানুষ বয়কটের ডাক দিয়েছেন, তারা অন্যায় করেছেন, অবশ্যই অন্যায় করেছেন, তারা ঠিক করছে না, এটাও আমাদের মনে রাখতে হবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার যে আমাদের এখান থেকে, আমরা তো বড় দাদা,
আমাদের যে শক্তি আছে, অর্থাৎ যার শক্তি আছে সে বেশি কথা না বলাই ভালো, সে সব কথাটা হেসে উড়িয়ে দেওয়াই ভালো। ছোট ভাই যদি বড় দাদাকে একটা ঘুষিও মেরে দেয়, দেখবেন আমাদের পরিবারের মধ্যেই হয়, সেখানে দেখবেন যে আমরা ছোটকে খুব না বকে বড় যখন মারতে যায় তখন তাকেই রাগারাগি করি। কিন্তু বিষয়টি এইরকম ভাবে না ভাবেও যদি আমরা এটা ভাবতে শুরু করি যে ভারত একটা বৃহৎ একটা শক্তি, সেই বৃহৎ শক্তির কাছে বাংলাদেশ কিছুই নয়। অতএব বাংলাদেশের কে কোথায় কি বলছে সেটা নিয়ে যদি ভারতবর্ষের এই রাজনীতি শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক নেতারা যদি চিৎকার চেঁচামেচি করে, তাতে তাদের দেউলিয়া রাজনীতিটাই প্রমাণ হয়। এবং এটা আজ স্পষ্ট করে ধরা পড়ল। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, এবং আমি দেখলাম, আমি সেদিনে ট্রেনে যাচ্ছিলাম, ট্রেনে যেতে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি খুব স্পষ্ট করে বলল, বিজেপি এই রাজ্যে এমনভাবে সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করেছে, সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করেছে যে ট্রেনে বাসে ট্রামে বলছে, আরে ভাই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশকে জব্দ করে যে আমরা যদি চাল না পাঠাই, আমরা যদি আলু না পাঠাই, আমরা যদি পেঁয়াজ না পাঠাই, আমরা যদি গম না পাঠাই, আমরা যদি এটা না পাঠাই, ওটা না পাঠাই, সেটা না পাঠাই, সবই ঠিক আছে, সবই একটা প্রতিবেশী রাষ্ট্র, তাকে আমরা যে দ্রব্যগুলি পাঠাই তার বিনিময়ে আমরা সেখান থেকে অর্থ উপার্জন করি। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভারতবর্ষের যে 10টি বড় রপ্তানি দেশ রয়েছে, যেখান থেকে বড় অঙ্কের অর্থ ভারতবর্ষের কোষাগারে জমা হয়, তার মধ্যে বাংলাদেশ একটা, 10টা নয় 5টার মধ্যে বাংলাদেশ একটা পড়বে। সুতরাং বাংলাদেশের যারা ওই শুভেন্দু অধিকারীর মতো কতগুলো লিডার, যারা যে বলে পেট্রোপলে আমি এই বন্ধ করে দেবো, সেই বন্ধ করে দেবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা যারা বলতে থাকে, তারা আসলে কতটা রাজনৈতিক সচেতন সেটা নিয়ে একটা ভাবার বিষয় আছে। এবং তারা যে বাংলার রাজনৈতিক মঞ্চ থেকে ছিটকে যাবেন, হতাশা থেকে এই কাজটা করছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আগামী দিনে বাংলার রাজনীতি থেকে কার্যত শুভেন্দু অধিকারী মুছে যাবেন, এটা আমি বলতেই পারি। কোনো ইউটিউবার বলছেন, সেই বাংলাদেশের কোনো এক শাসকের কথা বলছেন। আমাদের রাজ্যের যারা নেতা তাদের কথা ভাবুন। আমাদের এখান থেকে যে রপ্তানি, যে আমরা এখান থেকে যে জিনিসগুলো বাংলাদেশে পাঠাই, এর সিংহভাগ 80 থেকে 80 থেকে 90% ব্যবসায়ী হচ্ছে হিন্দু ব্যবসায়ী, এবং তারা ভারতীয় ব্যবসায়ী। তাদের গায়ে তাদের আর্থিক ক্ষতি করছি আমরা নিজেরা ক্ষতি করছি। একবারও এই রাজ্যের যারা মিডিয়া চালান তারাও একবার এই কথাটা বলছেন না, বলার চেষ্টাও করছেন না। তারা কি করছে? হিন্দু মুসলমান মেরুকরণ করার চেষ্টা করছে, ভাবছে যে এইটা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরিয়ে দেওয়া যাবে। এত সোজা নয়। আপনারা যত মেরুকরণ করার চেষ্টা করবেন ততই ব্যর্থ হবেন। কারণ মনে রাখবেন, আজকে দেখুন বাংলাদেশিদের হোটেল দেওয়া হবে না বলা হচ্ছে, বাংলাদেশিদের চিকিৎসা করা হবে না বলছেন কলকাতায় বসে কিছু ডাক্তার। আমি জানি না ডাক্তাররা কেন বলছেন, কি জন্য বলছেন, কোন উদ্দেশ্য নিয়ে বলছেন। এইটা করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে আপনি যদি নিউ মার্কেটে যান, নিউ মার্কেট চত্বরে ঘুরে আসুন, দেখবেন শূন্য হয়ে গেছে বাজার, বিক্রি বাটা নেই। কেন? বাংলাদেশিরা আসছে না। অর্থাৎ প্রত্যেক বছর ভারতে বাংলাদেশ থেকে ভারতে আসে 22 লক্ষ মানুষ। এটা কম কথা নয়। আর্থিক দিক থেকে বিবেচনা করতে হবে। আমরা আর্থিক দিক বিবেচনা করছি না। আমাদের এই শুভেন্দু অধিকারীর মতো কতগুলো নেতা চিৎকার চেঁচামেচি করছেন, আর আমাদের কতগুলো মানুষ তাতে উৎফুল্ল হয়ে চেঁচাচ্ছেন। যে কথাটা আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন, দাঙ্গা হিন্দুও করে না, দাঙ্গা মুসলমানও করে না, দাঙ্গা করে দাঙ্গাবাজরা, সমাজ বিরোধীরা, দুষ্কৃতীরা। এই সহজ কথাটা সহজভাবে বলতে পারছেন না শুভেন্দু অধিকারীরা। কেন? শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন তাতে আর যাই হোক বাংলার রাজনীতি থেকে তিনি একেবারে আর দাঁড়াতে পারবেন না বাংলার রাজনীতিতে। এটা মনে রাখবেন, হয় তাকে রাজনীতি ছেড়ে সন্ন্যাস দিতে হবে, যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে করছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হবে না। কারণ এখানে দেখুন দিলীপ ঘোষ রয়েছে, এখানে দেখুন সুকান্ত মজুমদার রয়েছেন, তাদের কথা তো এইভাবে হয় না, তারা তো এইভাবে বলে না। ভারতের সঙ্গে
বাংলাদেশের কি সম্পর্ক হবে সেইটা সিদ্ধান্ত নেবে কে? সেটা সিদ্ধান্ত নেবে ভারত সরকার। বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নেবে। তাদের উপরে চাপ সৃষ্টি করার ক্ষমতা বিদেশ মন্ত্রকের আছে। আমরা এখানে চিৎকার করে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির বাতাবরণ ভেঙে দিয়ে আমরা কি করতে চাইছি, এটা মাথায় রাখতে হবে। শুভেন্দু অধিকারীকে আমি জননেতা বা রাজনীতিবিদ বা নেতা বলার জন্য আমার ইউটিউব চ্যানেলের কমেন্টসে অনেক মানুষ তাকে নেতা কেন বলেছি তার ব্যাখ্যা চেয়েছেন। শুনে রাখুন, আমরা ব্যক্তিগতভাবে আমি কোনো নেতাকে যিনি জনপ্রতিনিধি তাকে ছোট করতে চাই না, কিন্তু জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধির মতো হতে হয়। জনপ্রতিনিধি যখন নির্বাচিত হয়ে আসেন তখন তাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিটা রাখতে হয়। হিন্দুরও তিনি জনপ্রতিনিধি, মুসলমানেরও তিনি জনপ্রতিনিধি। সাময়িক রাজনৈতিক লাভের জন্য এখানকার বাঙালি মুসলমানদের নিশানা করাটা শুভেন্দু অধিকারী সঠিক কাজ করছেন না। হয়তো হতাশা থেকে করছেন, হয়তো হীনমন্যতা থেকে করছেন, হয়তো হারিয়ে যাওয়ার ভয়ে করছেন, কিন্তু হারিয়ে তো গেছেনই, ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। কারণ বাংলাদেশ ইস্যুতে ভারত সরকার যে নীতি নিয়েছে, ভারত সরকার যে কৌশল নিয়েছে, সেই কৌশলে আর যাই হোক শুভেন্দু অধিকারীর সমস্ত রাজনৈতিক চিন্তা ভাবনা, তার রাজনৈতিক চাল ব্যর্থ হয়ে গেল। এবং এটা মনে রাখবেন, অর্থনৈতিক কারণেই ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে। এটা মনে রাখবেন, আদানির স্বার্থেই বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবেন। ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবেন ভারত সরকার। নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর কথাই চলবে না, তাকে আন্তর্জাতিক মহলটা দেখতে হয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে, নবান্ন থেকে সরাতে হবে, সেই উদ্দেশ্য যদি এখানে মেরুকরণের চেষ্টা করা হয় বাংলাদেশ ইস্যুতে, সেটা ব্যর্থ ছাড়া আর কিছুই নয়, সেটা ব্যর্থ হবেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বার্তা দিয়েছে, মিডিয়া তাকে ঠিক উল্টো রকমভাবে পেশ করেছে। একটা মিডিয়া দেখলাম তিনি নাকি বাংলাদেশিদের হুমকি দিয়েছেন। তো আমি তার পুরো বক্তব্যটা শুনেছি। তিনি যখন বিধানসভায় বক্তব্য রাখছিলেন, সেটা ওদের ফেসবুক, মানে তৃণমূলের যে ফেসবুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে দিয়েছিলেন। সেখানে তিনি এমন কিছু কথা বলেননি, বরং যে কথাটা বলেছেন খুব স্বাভাবিক কথাবার্তায় বলেছেন। তিনি এটাও বলেছেন যে ওপার বাংলার রাজনীতি ওপার বাংলার লোকেদের করতে দিন, আমাদের রাজনীতি আমাদের করতে দেন, এখানে হিন্দু মুসলমান ভাইচারা মিলে আসি, আমরা সকলেই মানে মিলেমিশে আছি, এটা করতে দিন। কোনোভাবেই এখানে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবেন না। একটি দল করার চেষ্টা করছেন, কটাক্ষটা বিজেপিকে লক্ষ্য করে করেছেন, বিরোধী দলনেতাকে লক্ষ্য করে তিনি করেছেন। কিন্তু এখানকার মিডিয়া একটা কথা ওনার ওই সম্বন্ধে বলছেন না। মিডিয়া কি বলছেন, তিনি নাকি ললিপপ, আমরা ললিপপ মুখে দিয়ে বসে থাকবেন, এই কথা বলেছেন তিনি, বলেননি তা নয়। তিনি কথা প্রসঙ্গে কথা টেনেছেন যে বাংলাদেশের কোনো একজন নেতা নাকি বলেছেন তিনি কলকাতা দখল করে নেবেন, বিহার দখল করে নেবেন, উড়িষ্যা দখল করে নেবেন, তিনি নাকি বলেছেন। তো তিনি বলেছেন তাই আমরা কি ললিপপ মুখে দিয়ে বসে থাকবো তিনি দখল করতে এলে? এটা স্বাভাবিক কথা। আমরা তো আবারও বলছি যে এত সাহস বাংলাদেশের হবে না যে এখানে এসে দখল করে নেবে। কেন বলছেন সে কথাও মমতা ব্যানার্জি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক আমাদের মিডিয়া কিন্তু সে কথাটা বলছে না। সেটাও বলেছেন যে আমরা এই পার থেকে এই কথাগুলো বলছি বলেই তারাও পার থেকে ওই কথাগুলো বলছে। সুতরাং আমাদের কথা বলা বন্ধ করতে হবে, আর এত সহজ নয় যে এটা ওটা দখল হয়ে যাবে। তাই আমরা দুপক্ষই, দুই দেশে, আমাদের ওখানে উনি বলেছেন আমাদের ওখানে আত্মীয় স্বজন আছে, আমাদের ওখানে অনেক লোক আছে, এখানে তাদের লোক আছে, ওটা মিলেমিশে আমরা থাকব। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি দুটোই মিলেমিশে থাকবে, এই আশা এবং প্রত্যাশা তিনি জাগিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সম্প্রীতির বার্তা, শুভেন্দু অধিকারীর বিদ্বেষের বার্তা, দুটো তুলনা করলে এগিয়ে যাবেন মমতা। ভবিষ্যতের পশ্চিমবাংলার বিজেপির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কফিনে পেরেক পোতার পেছনে সবচেয়ে বড় অবদান যদি কারো থেকে থাকে,
সেটা শুভেন্দু অধিকারীর। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম। আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।